নিজেদের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় আওয়ামী লীগ সরকারের সাবেক ১৩ মন্ত্রী, আমলা ও বিচারপতি পাঠানো হলো কারাগারে। গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ, সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল। আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি। ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ বিশেষ ট্রাইব্যুনালের। টার্গেটেড ওয়েতে পারসিকিউশন করা হয়েছে। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য 2 মাস সময় চেয়েছিলাম। আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি, সংস্কার দৃশ্যমান করার আহ্বান। মেয়াদ যত বাড়বে ততই সমস্যা বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হতে পারে, আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনুস। রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার ভুলে আগেই নির্বাচন। 2017 সালের পর ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকা লোপাট করেছে এস আলম, দাবি চেয়ারম্যানের। ঘুরে দাঁড়াচ্ছে আর্থিক খাত বললেন গভর্নর। এবং ফাস্ট ফুডে আসক্তি ডেকে আনছে ভয়াবহ বিপদ। মুটিয়ে যাচ্ছেন অনেকে, শরীরে বাসা বাঁধছে নানা রোগ। খাদ্যের মান নিশ্চিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ। নিজেদের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই এখন বিচারের মুখোমুখি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপিরা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, উপদেষ্টা সালমান এফ রহমান, 14 দলের শরিক মেনন ইনুসহ 13 জনকে জুলাই গণহত্যা মামলায় কারাগারে পাঠান বিশেষ ট্রাইব্যুনাল। মূল অভিযুক্ত শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত বিশেষ ট্রাইব্যুনালেই এবার বিচারের মুখোমুখি ওই আদালত গঠনের কুশীলব রায়। তাদের বিরুদ্ধে অভিযোগ, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অভ্যুত্থানে গণহত্যায় মদদ দিয়েছেন তারা। সকাল 10টার দিকে একে একে বিশেষ ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী শাহজাহান খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, উপদেষ্টা সালমান এফ রহমান, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ 13 জনকে 1.5 ঘন্টা শুনানির পর সবাইকে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ ও প্ররোচনা দেওয়ার প্রমাণ রয়েছে বলে দাবি চিফ প্রসিকিউটরের। 13 জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল, যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ, সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল। একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। এটা একটা রাষ্ট্রের যে চেতনা, সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। গণহত্যা মামলায় মূল অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনানিতে তার অবস্থান সম্পর্কে জানতে চান বিচারক। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বলেন, ইন্টারপোল ও বন্দি প্রত্যাপন চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। মূল অভিযুক্তের বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে অগ্রগতি প্রতিবেদনও দাখিল করতে বলা হয়েছে। আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে, যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে,
তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে, এটা আমরা আদালতের কাছে জানিয়েছি। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। মাঠে নামানো হয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ক্যাডারদের। নিরস্ত্র ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলায় নিহত হন প্রায় 1500 মানুষ, আহত অন্তত 20,000। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল, তাদের বানানো আইনেই বিচার করা হচ্ছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, একজন বিচারপতি, একজন সচিবের। আজকে যখন এই 13 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তখন তারা পুরোটা সময় বিমর্ষ অবস্থায় বিচারকের সামনে দুটি চেয়ারে দুটি সারিতে বসেছিলেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে 13 জনের মধ্যে 5 আসামির পক্ষে ওকালতনামা জমা দিয়েছেন আইনজীবী। এছাড়া আসামির সঙ্গে পরামর্শ, দেখা সাক্ষাতের অনুমতিও পান আইনজীবী ও পরিবারের সদস্যরা। জুলাই আগস্টে হত্যা, গণহত্যায় আওয়ামী লীগের মন্ত্রী, উপদেষ্টার পক্ষে কারা আইনজীবী হচ্ছেন এ নিয়ে আগ্রহের কমতি ছিল না। সোমবার 13 জনকে হাজির করা হলে আসতে শুরু করেন তাদের আইনজীবীরা। আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন আইনজীবী জমা দিয়েছেন ওকালতনামা। মামলার কাগজপত্র চেয়ে 5 আসামির পক্ষে আবেদনও করেন এক আইনজীবী। যতক্ষণ পর্যন্ত একজন বিজ্ঞ আইনজীবী সুনির্দিষ্টভাবে কোনো অভিযুক্ত ব্যক্তির পক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো সাবমিশন না রাখছেন ততক্ষণ পর্যন্ত ওই বিজ্ঞ আইনজীবীর আইনগত কোনো দায় দায়িত্ব সৃষ্টি হয় না। শুধু কাগজপত্র নয়, আসামির সঙ্গে পরামর্শ, দেখা সাক্ষাতের অনুমতিও পান আইনজীবী ও পরিবারের সদস্যরা। পরে তারা দেখাও করেন। বিধি 9(3) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। অ্যাট দ্য সেম টাইম দ্য ট্রাইব্যুনাল হ্যাজ অ্যালাউড on the basis of my oral submission to talk to the clients, মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন যে হ্যাঁ, আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি। 13 মন্ত্রী, উপদেষ্টা, সচিব, বিচারপতিকে বেলা 1:30টার দিকে ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়া হয়। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আজকে যে আরও 13 জনকে হাজির করা হয়েছিল তাদের বিষয়ে তদন্তের যে অগ্রগতি রিপোর্ট, সেটি 17 ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। আর যেটি রিপোর্টেই দেখছিলেন যে আন্তর্জাতিক অপরাধকে আন্তর্জাতিক মানসম্মত করতে ডিফেন্স পক্ষ, বিশেষ করে আসামি পক্ষ যেন কোনো ধরনের অভিযোগ তুলতে না পারে বা তারা ন্যায় বিচারের কোনো ধরনের আশঙ্কা যেন তাদের মধ্যে তৈরি না হয়, সে ধরনের সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু দেওয়ার প্রতিশ্রুতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিয়েছেন, প্রসিকিউশনের তরফ থেকেও দেওয়া হয়েছে। আজকে আমরা দিনভরে অপেক্ষা ছিলাম যে যেহেতু 13 জন খুবই প্রভাবশালী আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, আমলা ছিলেন, তাদেরকে যখন ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছিল তাদের পক্ষে আসলে আইনজীবী কারা হচ্ছেন এটি আসলে গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের খুবই আগ্রহ ছিল। আমরা দেখেছি যে বেশ কয়েকজন আওয়ামী লীগের আইনজীবী হিসেবে পরিচিত যারা হাইকোর্টে প্র্যাকটিস করেন তারা 5 থেকে 6 জন ওকালতনামা জমা দিয়েছেন এবং তারা আবেদনও করেছিলেন কিছু কাগজপত্র প্রসিকিউশন যেন তাদের কাছে দেয়, আদালত সেটি অনুমতি দিয়েছেন এবং আসামিদের যে পরিবারবর্গ তারাও কিন্তু আজকে ট্রাইব্যুনালে এসেছিলেন এবং যখন ট্রাইব্যুনালের শুনানি শেষ হলো, শুনানির পরে আদালতের যে হাজতখানা সেখানেই পরিবারের সদস্যদের সাথে অনেক আসামি কথা বলেছেন এবং বেলা 1:30টার দিকে আসামিদেরকে কিন্তু কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে বারবার বলা হচ্ছে যে আসামি পক্ষ যত ধরনের সুযোগ সুবিধা আইনি পারমিট করে সব ধরনের সুযোগ সুবিধাই পাবে, অর্থাৎ দেশে এবং দেশের বাইরে যেন এই বিচার নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে সে ধরনের সব দিকেই তারা নজর রাখছেন। আর জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছিল, প্রায় 1500 ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়েছিল এবং যারা এই হত্যায় মূল মদদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন এবং প্ররোচনা দিয়েছেন, কেউ কেউ এই যে ছাত্র জনতার আন্দোলনকারীদেরকে রাজাকার বলেছিলেন, মাদকাসক্ত বলেছিলেন, সেই যে তাদের দেয়া
গণমাধ্যমকে উদ্দেশ্য করে তাদের যে বক্তব্যগুলো সেগুলোও কিন্তু আজকে ট্রাইব্যুনালে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর, এবং তারা বলেছেন যে এই ধরনের বক্তব্য বা এই ধরনের উস্কানি দিয়েছেন এবং তাদের এই উস্কানির কারণেই আইনশৃঙ্খলা বাহিনী আরও বেপরোয়া হয়েছে, আরও নির্বিচারে গুলি চালিয়েছে। সে কারণে তারা কোনোভাবেই তাদের যে গণহত্যা বা হত্যার দায় থেকে পার পেতে পারে না এবং তাদের বিরুদ্ধে অপরাধের যথেষ্ট কিন্তু প্রমাণ রয়েছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় আশাহত বিএনপি। রাজধানীতে এক আলোচনার সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারকে সংস্কার দৃশ্যমান করার আহ্বান জানান। তিনি বলেন, অনির্বাচিত সরকারের মেয়াদ যত বাড়বে ততই সমস্যা দেখা দেবে। এছাড়া ১.৫ দশক বিএনপি আন্দোলন চালিয়ে এলেও মাঠে শেষ গোল ছাত্র সমাজ দিয়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের ১০০তম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের পরদিনই প্রতিক্রিয়া জানালো বিএনপি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনার আয়োজন। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকার প্রধান ইউনূসের ভাষণে আশাহত তার দল। সমালোচনা করেন সরকারের মেয়াদ ও নির্বাচনের রূপরেখার অনুপস্থিতি প্রসঙ্গেও। দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। অবশ্যই সংস্কার চাই, আমরা আগে বলেছি, এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। মির্জা ফখরুল বলেন, ১.৫ দশক ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে এলেও মাঠে শেষ গোল দিয়েছে ছাত্র সমাজ। তাই শিক্ষার্থীদের সঙ্গে দূরত্ব চায় না বিএনপি। ছাত্ররা অনেক কথা বলবে, তাদের সে বড় অধিকারও আছে। বুঝতে হবে যে ছেলেরা কি বলছে। ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়। উল্লেখযোগ্য সময় পেরিয়ে যাবার পরও সংস্কার কার্যক্রম দৃশ্যমান হয়নি বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। প্রয়োজনীয় যে সংস্কারগুলো যেগুলি আমরা কথা বলেছি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। নতুন সংবিধানে সরকারের মেয়াদ ৪ বছর করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরাকে সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়সীমাও এর বেশি হবে না। নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থানের কথা তুলে ধরে ডক্টর ইউনূস জানান, সংস্কার ও ভোটের প্রস্তুতি দুটি একসঙ্গেই চলবে। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে তার বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বলেন, বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পরিবর্তিত সংবিধানে সরকারের মেয়াদ ৪ বছর হতে পারে, তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। We are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster term of the. So it should be under 4 years, that's for sure. It may be less. So it's all question of what people want. তবে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় এই সাক্ষাৎকারে। ইউনূস বলেন, তাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব বাংলাদেশের সংস্কার সম্পূর্ণ করা। এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন তৈরির কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতির প্রক্রিয়া একসঙ্গে চলছে। তবে নতুন বাংলাদেশে জনগণ ও রাজনৈতিক দল সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে বলেও প্রতিশ্রুতি দেন শান্তিতে নোবেলজয়ী। She can call herself many things, but that's not what the reality is. And even India says she's ex-prime minister, so even her host is not recognizing her anything but an ex-prime minister. ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, চলমান আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। ইউনূসের দাবি, আওয়ামী লীগের 16 বছর ব্যাপী একচেটিয়া শাসন ব্যবস্থায় দেশ যে দুর্নীতির করাল গ্রাসে পড়েছিল সেখান থেকে বাংলাদেশকে বের করে আনার চেষ্টাই করছে তার সরকার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনে নেমেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বেলা 11টার পর তিতুমির কলেজের 1.5 থেকে 2,000 শিক্ষার্থী ক্যাম্পাস থেকে মিছিল বের করে। পরে মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালী রেল ক্রসিং এলাকায় অবস্থান নিলে চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। দিবস কোনো দলের নয়, এটা সবার উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন বিজয় দিবস কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ সভা শেষে কথা বলেন তিনি। এছাড়া চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসার বিষয়ে মঙ্গলবার সেখানেই কথা বলবেন বলেও জানান উপদেষ্টা। না না কারো থেকে হবে না। 16ই ডিসেম্বরটা সবার জন্য, আমাদের দেশের সবার জন্য। এটা বিজয় দিবস কারো না, এটা সবাই আমাদের জন্য বিজয় দিবস, এটা আমাদের সবার বিজয়। আমি তো আজকে শুধু 16ই ডিসেম্বরের উপরে আলোচনা করছি, আমি তো এই সেটার ব্যাপারে বলতে পারবো না। ওইটার ব্যাপারে আমি কালকে চিটাগাং যাচ্ছি, যদি ওখানে কোনো প্রশ্ন থাকে ওখানে করবেন। 2017 সালের পর ইসলামী ব্যাংক থেকে 45টি অ্যাকাউন্টের মাধ্যমে 80,000 কোটি টাকা লোপাট করেছে বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম। গ্রুপটির নামে থাকা 10,000 কোটি টাকা সমমূল্যের শেয়ার বিক্রি করে টাকা উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ। সকালে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, পট পরিবর্তনের পর দেশের আর্থিক খাত ঘুরে দাঁড়াচ্ছে। সরকার পরিবর্তনের 3 মাসের মাথায় ভালো অবস্থানে ফিরতে শুরু করেছে দেশের বেসরকারি খাতের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। আমানত বেড়েছে 5,000 কোটি এবং রেমিটেন্স 10,000 কোটি টাকা। মূলধন শক্তিশালী করতে 30,000 কোটি টাকার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানান, 2017 সালের পর থেকে ব্যাংকটিতে ব্যাপক অনিয়ম হয়েছে। এস আলম গ্রুপ একাই আত্মসাৎ করেছে 80,000 কোটি টাকা। গ্রুপটির নামে থাকা 10,000 কোটি টাকার সমমূল্যের শেয়ার বিক্রি করা হবে বলে জানান তিনি। এস আলম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। পুরনো শেয়ার বিক্রি করে 10,000, নতুন শেয়ার থেকে আমরা 20,000 কোটি, ওই গ্যাপটা কাটে আসবে। 3 মাসে ফ্রেশ ডিপোজিট ইনক্রিজ হয়েছে 4,972 কোটি টাকা। ব্যাংকটির সম্পদ পুনরুদ্ধারের জন্য 4টি অডিট ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, ইসলামী ব্যাংকের বিদেশি শেয়ারধারীদের আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমরা 4টা ইন্টারন্যাশনালি রিপোর্টেড অডিট ফার্মকে নিয়োগ করেছি প্রথম দিনই, তারা কাজ করছে এবং সম্ভবত ডিসেম্বরের দিকে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের এই জয়েন করবে। এদিকে প্রতিষ্ঠান বন্ধ বা ঢালাওভাবে কর্মকর্তা ছাঁটাইয়ের মত নেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে। ব্যক্তি এবং প্রতিষ্ঠান কিন্তু আলাদা। আমরা চেষ্টা করেছি ফান্ড ডাইভার্সন যাতে না হয় কোনোভাবে। টাকা দিয়ে তাদেরকে উদ্ধার আমরা করিনি, আমরা কাজ নিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি যে জিনিসটা যে ফর্মটা হচ্ছে, প্রচেষ্টা আছে, তারপরে একটু করে টাকা চাচ্ছি দায়বদ্ধ হবে, ঢালাও হবে না। ব্যাংকগুলোর সংস্কার অগ্রগতি দৃশ্যমান দেখে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান গভর্নর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যম ও স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সহ 5 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সরকার। সকালে এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার কাছে সার সংক্ষেপ পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে 10 সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন, অধ্যাপক একে আজাদ খানকে প্রধান করে 12 সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে 10 সদস্যের শ্রম সংস্কার কমিশন, অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে 8 সদস্যের স্থানীয় সরকার সংস্কার কমিশন এবং শিরিন পারভিন হককে প্রধান করে 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। অনেক ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করলেও চ্যালেঞ্জ মোকাবিলা করে বাস্তবায়নের ঝুঁকিতে আছে অন্তর্বর্তী সরকার। সরকারের 100 দিনে এমন পর্যবেক্ষণ টিআইবির। সকালে ধানমন্ডিতে ব্রিফিংয়ে টিআইবির প্রধান সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। রাষ্ট্র সংস্কার না করে দ্রুত নির্বাচন আয়োজন করলেই জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণ হবে না বলে মনে করেন তিনি।
অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পার করেছে 100 দিন। সোমবার সরকারের কার্যক্রম নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজনৈতিক দল, প্রশাসনিক প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি রোধ, আইনের শাসন, আর্থিক খাতের ভূমিকা সহ 8টি বিষয়ের কর্মকাণ্ড উঠে আসে পর্যবেক্ষণে। টিআইবি বলছে, রাষ্ট্র কাঠামো সংস্কারে 10টি কমিশন গঠন করলেও সবগুলো কমিশন এখনো গতিশীল হয়নি। অন্যদিকে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকলেও সরকারের গোয়েন্দা সংস্থা ও ব্যক্তি মালিকানা খাত এখনো সংস্কার আওতামুক্ত থেকে গেছে। আর্থিক খাতের বিভিন্ন উদ্যোগ এবং প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ভূমিকা রাখছে, তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার উদ্যোগ এখনো সফল হয়নি। সরকার পতনের পর টিআইবির পর্যবেক্ষণ, বিএনপি দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা না করে দখলবাজি, চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। ধর্মভিত্তিক প্রভাব বেড়েছে জামাতে ইসলামী সহ সমমনা দলগুলোর। অন্যদিকে দায় স্বীকার প্রশ্নে নিশ্চুপ আওয়ামী লীগ। 5 আগস্টের পর যে রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে যৌক্তিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত বা অনেক ক্ষেত্রেই বিজয়ী ভাবছেন বা সম্ভাব্য বিজয়ী ভাবছেন, তাদের মধ্যে কারো কারোর মধ্যে ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক হচ্ছে। নতুন করে না, বাস্তবে কিন্তু 5 আগস্টের বিকাল থেকেই সেটা লক্ষণীয় দেখা গেছে। ঐতিহাসিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত পরাজয় ভারত মেনে নিতে পারেনি বলেও পর্যবেক্ষণ টিআইবির। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর বরিশালে ঘুরে দাঁড়িয়েছে 16 বছর ধরে কোণঠাসা থাকা বিএনপি। কেন্দ্রের নির্দেশে দলকে ঢেলে সাজাতে ব্যস্ত তৃণমূলের নেতারা জোর দিচ্ছেন অভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে। দ্রুত সময়ের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ ও হালনাগাদ করে জাতীয় নির্বাচনের দিকেই মনোযোগী তারা। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। গত 16 বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরোধী মত দমনের মিশনে হামলা মামলায় জর্জরিত ছিল বিএনপি, যার প্রভাব পড়ে বরিশালেও দলটির তৃণমূলে। তবে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর যেন প্রাণ ফেরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোতে। এত বছর কিছুটা ঢিলেঢালা পালন হলেও বরিশাল বিভাগের 6 জেলাতেই সর্বত্র এখন দলটির কর্মসূচি হচ্ছে বৃহৎ পরিসরে। আমাদের উপরে যত বাধা আসছে না, তত আমরা বেশি উজ্জীবিত হয়েছি, বেশি আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যেভাবে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করছি, সেটা একটা দৃষ্টান্ত। হামলা মামলায় অনেক নেতারাই বছরের পর বছর নিজ এলাকায় আসতে পারেননি। এখন তারা মাঠ গুছিয়ে নিজেদের অবস্থান জানান দেওয়ার পাশাপাশি দলকেও শক্তিশালী করে রাষ্ট্র ক্ষমতায় নেয়ার মিশন নিয়ে কাজ করছেন। 14 বছর পরে আসছি, মানুষ ঠিকই ভুলে নাই এবং মানুষ বিশ্বাস করেছে আমি তাদের নেতা। বরিশাল বিভাগের 6 জেলার বেশিরভাগ স্থানেই আহ্বায়ক কমিটি হয়নি পূর্ণাঙ্গ। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের কমিটিও হালনাগাদ নেই। আওয়ামী লীগের প্যানেল থেকে নির্বাচিত যারা উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, তাদেরকে অনেক বড় বড় নেতা নিজেরাই আমাদের দলের বিভিন্ন মিটিংও নিয়ে যাচ্ছেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা কষ্ট করেছেন, জেল খেটেছেন, মামলা আসামি হয়েছেন, তারাই এই দালাল এবং যারা পার্টির মধ্যে এখন ঢুকে বড় বিএনপি হওয়ার চেষ্টা করছে, তাদেরকে হটিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের তৃণমূলের। 2001 সালে সংসদ নির্বাচনে বরিশালের 21টি আসনের মধ্যে সর্বোচ্চ 19টিতে এবং 2008 সালে সারা দেশে আওয়ামী লীগের জয় জয়কারের মধ্যেও বরিশালে 2টি সংসদীয় আসনে জয়লাভ করে বিএনপি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে সারা দেশেই মাঠ দাপিয়ে বেড়াচ্ছে জামায়াতে ইসলামী। বরিশালেও বড় বড় কর্মসূচি পালন করছে দলটি। এদিকে নিজেদের আধিপত্য ধরে রেখে ইসলামী দলগুলোর জোট করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে বরিশালের মাঠে স্থবির জাতীয় পার্টির কার্যক্রম, আর সক্রিয় থেকে বাম নেতারা তাকিয়ে আছেন জাতীয় সংসদ নির্বাচনের দিকে। অপূর্ব অপুর আরও একটি রিপোর্ট। 16 বছর দৃশ্যমান রাজনীতি তো দূরে থাক, বরিশালে পারিবারিক কোনো উৎসব আয়োজনেও অংশ নিতে পারেননি বলে জানান জামায়াত নেতারা। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতি সারা দেশের মতো বরিশালেও সক্রিয় দলটি।
বিভাগের 6 জেলাতেই দলটির জেলা উপজেলা ইউনিট কমিটিগুলো মাঠের রাজনীতিতে দাপিয়ে বেড়াচ্ছে। তৃণমূল নেতারা চাইছেন দলকে আরো শক্তিশালী করে সামনের দিকে এগোতে। এখনকার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। এখন আমরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছি এবং আমরা সেভাবে কাজ করছি। ফ্যাসিজম বিরোধী যে রাজনীতি আছে সেটার সাথে জামাত ইসলামী ঐক্যের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হেডকোয়ার্টার খ্যাত বরিশালের চরমোনাই বিভাগের প্রতিটি জনপদে শক্তিশালী অবস্থানের কথা জানিয়ে ইসলামী দলগুলোকে জোটবদ্ধ করে রাষ্ট্র পরিচালনায় যাওয়ার উপর জোর দিলেন দলটির অন্যতম এই শীর্ষ নেতা। ইসলাম দেশ ও মানবতার কল্যাণে যারা যখন যেই সময় জোট করতে চায়, কাজ করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথেই কাজ করে। ইসলামী দলগুলো যখন আরো বেশি সক্রিয়, তখন বরিশাল বিভাগের বেশিরভাগ স্থানেই অনেকটা নিষ্ক্রিয় জাতীয় পার্টি। আর মাঠে নানা ইস্যুতে বাম দলগুলোর কার্যক্রম দেখা গেলেও তৃণমূল নেতাদের দাবি, এক ফ্যাসিস্ট ও স্বৈরাচার হটিয়ে অন্য কোনো দানবার তারা আসতে দেবেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচন যখনই হবে তখন জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। লুটেরাতন্ত্রের অবসান ঘটিয়ে জনগণের জন্য যে অর্থনীতি পরিচালিত হবে, জনগণের জন্য যে শাসন ব্যবস্থা পরিচালিত হবে, সেরকম একটা ব্যবস্থার পরিবর্তন, সেইটা জনগণ দেখতে চায়। জননিরাপত্তা থেকে শুরু করে বাজার দর নিয়ন্ত্রণ এবং অন্যান্য যে সংকটগুলো আছে, জনগণের এই সংকটগুলো আসলে সমাধান হওয়া দরকার। অসহিষ্ণু যে রাজনীতি, এটা পরিবর্তন করতে চাই। এটার পরিবর্তে আমরা একটা সম্প্রীতির, একটা সহনশীল রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। 2001 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির বাইরে বরিশাল বিভাগের 21টি আসনের মধ্যে জাতীয় পার্টি 3টি করে, জামায়াতে ইসলামী বাংলাদেশ 1টি এবং 2008 সালে জাতীয় পার্টি 3টি, ইসলামী ঐক্যজোট বরগুনার বামনা বেতাগী আসনে জয়ী হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সব বয়সীদের মাঝেই এখন জনপ্রিয় ফাস্টফুড। সন্ধ্যা হলেই ভিড় জমে এ ধরনের খাবারের দোকানগুলোতে। তবে এসব খাবারে অতিরিক্ত লবণ ও কার্বোহাইড্রেট থাকায় শরীরে বাসা বাঁধছে স্থূলতা সহ নানা রোগ, বাড়ছে চিকিৎসা খরচ। এমন অবস্থায় চিকিৎসক ও পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন যথাসম্ভব ফাস্টফুড পরিহারের পাশাপাশি খাদ্যের মান নিশ্চিতের ওপরও গুরুত্ব দিচ্ছেন তারা। SM সালাউদ্দিনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। মোহাম্মদপুরের বাবর রোড। ব্যস্ত এই সড়কটির পাশে দেখা মেলে মুখরোচক খাবারের অনেকগুলো দোকানের। কাবাব, পাস্তা সহ নানা ফাস্টফুড আইটেমে ভরপুর প্রতিটি দোকান। কমতি নেই ক্রেতারও। শুধু এই সড়কেই নয়, রাজধানীর বিভিন্ন সড়কে এ ধরনের দোকানের দেখা মেলে নানা বাহারি খাবার ও বিভিন্ন বয়সের ভোজন রসিকদের। চেঞ্জিং এর জন্য মাঝে মধ্যে একটু ভাজা পোড়া খাওয়া হয় আর কি। বন্ধু বান্ধব, ভাই বেড়াদের নিয়ে মনে চায় যে একটু বাইরে খেয়ে আসি, সেই জন্য। বাসায় যখন সন্ধ্যায় কোনো খাবার খাই আসলে ওরকম ভালো লাগে না। এখানে চাপটা খুব ফেমাস, আমি শুনছি, টেস্ট করলাম, ভালো। কিন্তু এ ধরনের ফাস্টফুডে রয়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নানা উপাদান। ফাস্টফুডটা আসলে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে তৈরি করা হয়, ন্যাচারালি হলো এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের শরীরের জন্য সবসময় ভালো না। কনফিডেন্ট লেভেল কমে যাওয়া এবং দেখবেন যে একটা সময় তারা খুব ঝিমতেছে, এনার্জি পায় না তারা। হ্যাঁ, এটা হলো ফাস্টফুডগুলোর হলো সাইড ইফেক্ট। তারে বক্তব্য জানেন অনেকেই, কিন্তু মানেন কজন? আমাদের শিডিউলে ঠিক থাকে না অনেক সময়, যার জন্য হাতের কাছে যাই পাওয়া যায় মোটামুটি ওটা দেখি। প্রাইজের ভিতরে ভাজা পোড়া যে আইটেমটা খুব ভালো মানের পাওয়া যায়। 2022 সালে প্রকাশিত গ্লোবাল নিউট্রিশন রিপোর্টের এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের জনসংখ্যার প্রায় 17% প্রাপ্তবয়স্কই অতিরিক্ত ওজন ও স্থূলতার সমস্যায় ভুগছেন, যেখানে 1980 সালে প্রাপ্তবয়স্কদের মধ্যে এ হার ছিল 7% ও শিশুদের মধ্যে 3%। খাদ্যাভ্যাসের এই পরিবর্তনের কারণে অসংক্রামক রোগ বেড়েছে 60%। এতে বাড়ছে চিকিৎসা খরচও। তাই ঘরোয়া ও দেশীয় খাবারকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সরকারিভাবে যদি ফাস্ট ফুডের মানটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হয়, যেন অতিরিক্ত চর্বি, ক্ষতিকর চর্বি দেওয়া না হয় বা ফ্রাই করা ভাজার সময় সেটির জন্য মান ঠিক রাখা হয়, এই দুয়ের সমন্বয়ে কিন্তু আমরা নিয়ন্ত্রণের দিকে যেতে পারব। সারি সারি সাজানো এসব ফাস্টফুডের দোকানগুলো আকৃষ্ট করে প্রায় সবাইকে। কেউ বাধ্য হয়ে, কেউ বা বন্ধুদের আড্ডার অংশ হিসাবে গ্রহণ করে এসব খাবার। তবে এতে শরীরে বাসা বাঁধতে পারে নানান রোগ ব্যাধি। বিশেষজ্ঞদের মতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দরকার নিয়মিত তদারকিরও। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।
বহুজাতিক কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত হলে পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণে তারল্য সংকট কমবে, সেই সঙ্গে স্থিতিশীলতাও ফিরবে বলে প্রত্যাশা বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানিয়েছে, নতুন আইপিও আনার কাজ চলছে। পুঁজিবাজারে অর্থের যোগানদাতা প্রতিষ্ঠান আইসিবি বলছে, বাড়তি সুবিধা দিয়ে হলেও ভালো কোম্পানি আনার কোনো বিকল্প নেই। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। পুঁজিবাজারে গত দেড় দশকে 127টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে, তবে এসব কোম্পানির বেশিরভাগই হতাশ করেছে বিনিয়োগকারীদের। ফলাফল হিসাবে বাজারে অস্থিতিশীলতা ও আস্থাহীনতা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। গত 15 বছর ধরে আমাদের এখানে যে আইপিও আসছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে একটা প্রেস রিলিজ আসছে যেখানে বলা হয়েছে ক্লিয়ারলি যে দ্য কোয়ালিটি অফ দ্য আইপিওস ওয়ার নট আপ টু দ্য মার্ক অর স্ট্যান্ডার্ড, যার ধরুন এটা বাজে আইপিও যদি আসে সেটার যে কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট সেটা স্টক মার্কেটে বছর পর বছর যুগের পর যুগ থাকে। বহুজাতিক কোম্পানিকে কর প্রণোদনা এবং সরকারি প্রতিষ্ঠানকে সরাসরি তালিকাভুক্তির জন্য কাজ চলছে বলে জানান বিএসইসির নির্বাহী পরিচালক। সংস্থাটির একমাত্র লক্ষ্য এর মাধ্যমে বাজারে আস্থা ফিরিয়ে আনা। কি কারণে হচ্ছে না সেই কারণগুলো সলিউশন করে দ্রুত যাতে ভালো কোম্পানি লিস্টিং হয় তার জন্য কমিশন কাজ করতেছে। বেশ কিছু কোম্পানির তথ্য আমরা কালেক্ট করেছি এবং এটা খুব শীঘ্রই তাদের সাথে আমরা মিটিং করব। বাংলাদেশে ব্যবসা করছে এমন অনেক বহুজাতিক প্রতিষ্ঠান এশিয়ার অন্যান্য দেশে তালিকাভুক্ত, অথচ তারা ঢাকার বাজারে লিস্টেড হতে আগ্রহী না। তাদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন আইসিবির চেয়ারম্যান। আমার 17টা আইপিও দরকার নাই, আমার দরকার 2-3টা ভালো কোম্পানি। বহুত কোম্পানি আছে মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা আসে নাই, তাদেরকেও সিরিয়াসলি কেউ বলে নাই। আমি মনে করি তাদেরকে যদি কিছু প্রণোদনাও দিতে হয় দেওয়া হোক, তবুও লং রানে ভালো হবে। ভালো কোম্পানিকে তালিকাভুক্তির পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় এক্সচেঞ্জ হাউসগুলোকে স্বাধীনতা দেয়া এবং নিয়ন্ত্রক সংস্থাকে বাজারে সরাসরি হস্তক্ষেপ না করার পরামর্শ ডিএসসির। মার্কেট ফান্ডামেন্টালস অনুযায়ী কাজ করবে পুঁজিবাজার, সেটা যেমন জরুরি, আবার মার্কেট অতিরিক্ত আতঙ্কিত না হয়ে যায় বা অতিরিক্ত ওভারহিটেড না হয়ে যায়। দুইটা বিষয়ে মার্কেটে যারা আমরা বিভিন্ন সংস্থা আছে তাদের নজর রাখতে হয়, রেগুলেটরকে সেখানে ইনভলভ না করাটাই শ্রেয়। 2009 সালে গ্রামীণফোন এবং 2020 সালে রবির পর ভালো কোম্পানি বাজারে অন্তর্ভুক্ত হয়নি বললেই চলে। অর্থনীতির আকার বাড়ার সাথে সাথে ভালো কোম্পানি তালিকাভুক্ত না হওয়া বিগত সরকারের ব্যর্থতা বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। 59 বছরে পদার্পণ করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাহাড়ের কোলে গড়ে ওঠা দেশের অন্যতম এই বিদ্যাপীঠ অনেক গুণীজনের জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শোভাযাত্রা সহ নানা আয়োজনে মেতে ওঠেন শিক্ষক শিক্ষার্থীরা। তবে জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সীমিত আয়োজনেই উদযাপন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মেহেরিন রিনি। পুরো ক্যাম্পাস সেজে উঠেছে আলোকসজ্জায়। বাদ্যের তালে আনন্দ শোভাযাত্রায় উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সবাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 59তম দিবস উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন। তবে জুলাই শহীদদের সম্মানে এবার থাকছে না কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন। কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন সহ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুলাই বিপ্লবে বিশ্ববিদ্যালয়ের শহীদ 2 শিক্ষার্থী ও সারা দেশের শহীদদের জন্য দোয়া এবং নীরবতা পালন করা হয়। দিবসের বিশেষ আকর্ষণ সহজেই অ্যাপসের মাধ্যমে ফি লেনদেনে শিক্ষার্থীদের জন্য অনলাইন ব্যাংকিং সেবার উদ্বোধন। এ সময় নানা অসুবিধা ও দাবির কথা তুলে ধরেন ছাত্রছাত্রীরা। সবচেয়ে বেশি মনে পড়ছে যে জুলাই আগস্টের যে বিপ্লবে যে ছাত্র জনতা যারা শাহাদাত বরণ করেছে, এই সময়ে আমরা এমন কিছু চাই না যাতে করে যাদের শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি তাদের আত্মা কষ্ট পাক। শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে উচ্চ পর্যায়ে নিতে সবার সহযোগিতা চান উপাচার্য। আমরা বিশ্ববিদ্যালয়কে একটা সুস্থ, সন্ত্রাসমুক্ত এবং নৈরাজ্যিক অবস্থা থেকে শান্তি শৃঙ্খলার দিকে ফিরিয়ে আনতে চাই। পাহাড়ের কোলে গড়ে ওঠা আয়তনে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয় 1966 সালের 18 নভেম্বর। মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দল ও স্বাধীন বাংলাদেশের প্রথম অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু
রাজধানীর একটি হাসপাতালে ৮১ বছর বয়সে মারা যান তিনি। জাকারিয়া পিন্টু দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট ও লিভার জটিলতায় ভুগছিলেন। কাল বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাকারিয়া পিন্টু বাংলাদেশের ফুটবল সমর্থকদের হৃদয়ে চিরচেনা এক নাম। মাঠে তিনি শুধু প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতেই সিদ্ধহস্ত ছিলেন তা নয়, দেশের প্রয়োজনে মহান মুক্তিযুদ্ধে রেখেছেন অনবদ্য ভূমিকা। ফুটবল মাঠের অসাধারণ ডিফেন্ডার সেই পিন্টু এবার পাড়ি জমালেন অনন্ত লোকে। রোববার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে জাকারিয়া পিন্টুকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা দ্রুত অবনতি হয় তার। কিডনি জটিলতা বেড়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভিন্ন হাসপাতালে নেয়ার পরিকল্পনা ছিল পরিবারের, কিন্তু তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশের শীর্ষ ফুটবলাররা গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। ফুটবল দিয়ে দেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্ব জনমত তৈরি করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। সেই দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের বিভিন্ন রাজ্যে 16টি ম্যাচে অংশ নিয়েছিল। ওই ম্যাচের টিকিট বিক্রির অর্থ মুক্তিযুদ্ধের তহবিলে তুলে দেওয়া হয়। বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় 1973 সালে। মালয়েশিয়ায় মারদেকা কাপে সেই দলের অধিনায়কও ছিলেন জাকারিয়া পিন্টু। ক্লাব ফুটবলে জাকারিয়া পিন্টুর প্রিয় দল মোহামেডান। 60-70 দশকে খেলেছেন সাদা কালো জার্সিতে। মোহামেডানের সোনালী যুগে নেতৃত্বে ছিলেন পিন্টু। নানা প্রতিকূলতার মাঝেও পাকিস্তান দলে জায়গা করে নিয়েছিলেন। ফুটবল ছাড়ার পর মোহামেডান ক্লাব ও ফেডারেশনের নানা দায়িত্ব পালন করেছেন কৃতিত্বের সঙ্গে। কাজ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদেও। বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ তিনি চলে গেলেও বাঙালির হৃদয়ে জাকারিয়া পিন্টু অমলিন থাকবেন আজীবন। পারভিন আক্তার, সময় সংবাদ। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিজেদের গড়া ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাবেক 13 মন্ত্রী আমলা পাঠানো হলো কারাগারে। শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। এবং প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি, সংস্কার দৃশ্যমান করার আহ্বান। মেয়াদ যত বাড়বে ততই সমস্যা বললেন মির্জা ফখরুল। এ ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়।